দর্শক, সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো একটি নতুন উদ্যোগ, সেই উদ্যোগের প্রেক্ষিতে পণ্য প্রস্তুত, মার্কেটিং এবং দিন শেষে একটি ব্র্যান্ড কিভাবে তৈরি হয় তার বিভিন্ন বিষয় নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বহুমুখী পাটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। মুন্না ভাই, আমাদের সময়ের আলাপে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা একদম শুরু থেকেই জানতে চাই, আসলে পুরো প্রসেসটা জানতে চাই। সাকসেস হওয়ার আগ পর্যন্ত কি কি করতে হয়, একজন উদ্যোক্তা কিভাবে তার ভাবনাটাকে সাকসেসফুলি করতে চান, অর্থাৎ উদ্যোগটা সফল করতে হলে তার প্রথমে কি করতে হয়? ধন্যবাদ আপনাকে। আমার বাবা গভর্নমেন্ট সার্ভিসে ছিল। আমি মাস্টার্স কমপ্লিট করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের জায়গাতে যখন আমি স্টাডি করছিলাম, আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে আমার যে পুঁজি আছে এবং সেই পুঁজিটা স্বাভাবিকভাবেই খুব লিমিটেড একটা পুঁজি ছিল। এই পুঁজিটা আমি কীভাবে প্রোডাক্টিভ করতে পারি, এবং সেক্ষেত্রে আমার বড় যেই শিক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে অনেকেই অনেক উদ্যোগ নিয়ে কাজ কত করছে। বছর আগে তখন আপনি কি এটা আমি করতেন? 1997 শুরু করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি প্রথমত স্টাডি করি। আমি কিছুটা সময় ব্যয় করি। তখন কি আপনার পড়াশোনা শেষ? জি, অন্য কিছু পড়াশোনা করছেন? শেষ। আমি স্টাডি করছিলাম যে আমি কী ধরনের কাজ করতে পারি, কোথায় কাজ করতে পারি। আমি লাকিলি বেশ কিছু ডিস্ট্রিক্টে ঘোরারও উদ্যোগ নিয়েছিলাম, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নন ফুড, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিছু হেরিটেজ আছে, কিছু স্কিল আছে, নলেজ আছে, কিছু প্রোডাক্ট আছে। এই সম্পর্কে আমি একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। কারণটা হচ্ছে, আমি যেটা বললাম যে আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্নের পাশাপাশি দেশীয় পণ্য নিয়ে কাজ করা যায় কিনা, এই ধরনের একটা ভাবনা কাজ করেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে অনেক উদ্যোক্তাই উদ্যোগ নিচ্ছে, কিন্তু মিসিংটা হচ্ছে তারা ম্যাক্সিমাম জায়গাতে ফলোয়ার হিসেবে কাজ করছে। অর্থাৎ অমুকজন ভালো করছে, অমুকজন ভালো করছে, আমি ওটা করব। কিন্তু দেখা যাচ্ছে ফলোয়ার হওয়াটা আসলে তো উদ্যোগ যেটা হুম, উদ্যোক্তা, এটার সাথে তো ফলোয়ার শব্দটার একটু পার্থক্য থাকার কথা, কারণ উদ্যোক্তা তো নিজেই কোনো কিছু জি, তৈরি আপনি করবে, রাইটলি বলেছেন। তাকেই তো হ্যাঁ, কেউ ফলো আপনি করবে। রাইটলি বলেছেন। অনেক ক্ষেত্রে আমরা যে উদ্যোগটা নিতে চাই, উদ্যোগটা নিজে স্টাডি না করে, নিজে সেই টোটাল আর্ট বা সাপ্লাই চেইনটা না বোঝার চেষ্টা করে, অর্থাৎ এটার ব্যাপারে যে একটু এডুকেটেড হওয়া, এই বিষয়টাকে সময় না দিয়ে আমি আরেকজন করছে, আমি মনে করছি সেটাই বোধহয় লাভজনক। অর্থাৎ লাভজনক তো অবশ্যই, যখনই আপনি লাভজনক হতে গেলে আপনি ওই সাবজেক্টের ডিটেলে যেতে হবে, পুরো সাপ্লাই চেইনটা বুঝতে হবে, এটার যে স্ট্রেংথ আছে, এটার যে চ্যালেঞ্জগুলো আছে, এটার যে উইকনেসগুলো আছে, এবং হোল ইয়ার কিন্তু একটা বিহেভিয়ার আছে। অর্থাৎ আমি অনেক সময় এখন বলি যে কোনো উদ্যোক্তাই যে কোনো উদ্যোগ নিতে গেলে ওই পার্টিকুলার সাবজেক্টের একটা বিহেভিয়ার আছে, এক ধরনের আর্ট আছে। সেই আর্টটা যদি আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসতে পারি এবং সেভাবে যদি আমি শুরু করি, তখন কিন্তু আমার জন্য অনেক ইজি হয় যে আমি কীভাবে রাইট ডিরেকশনে যেতে পারছি কি না, এবং তখন যদি ফান্ড আমি পাই, সেই ফান্ডটা আমি প্রপারলি ব্যবহার করতে পারি। উদ্যোক্তার শুরুতে যে ভুলটা অনেকেই করে, যে তার যে লিমিটেড ফান্ড আছে সেটা দিয়ে আরেকজন ভালো করছে, সেই সম্পর্কে ডিটেল না বুঝে না শিখেই সে ফান্ডটা এটা তো বিনিয়োগ বছরের করে। পর বছর ধরে এইটাই হয়ে আসছে। হ্যাঁ, এবং এই কারণে দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তাই কম্পিটিটিভ হতে পারছে না। আমি একটা এক্সাম্পল দিই। একটা উদ্যোক্তা হয়তো ৫ কোটি টাকা দিয়ে একটা প্রোডাকশন বা একটা বিজনেস রান করছে। এখন আমার পুঁজি আছে ৫ লক্ষ টাকা। এখন স্বাভাবিকভাবেই কিন্তু আ আ প্রশ্ন আসছে, আমি ৫ কোটি টাকা দিয়ে যে একটা বিজনেস রান করছে, তার সাথে কোনোভাবেই ৫ লক্ষ টাকা দিয়ে আমি এই কম্পিটিটিভ হতে পারবো না। অর্থাৎ তার সাথে কিন্তু আমি প্রতিযোগিতায় টিকতে পারবো না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমার পুঁজিটা কস্ট অফ প্রোডাকশনে তার সাথে কোনোভাবেই আমি ম্যাচ করতে পারবো না। সেই জায়গাতে আমি যে কাজটা করার চেষ্টা করেছি, আমি প্রথমত স্টাডি করেছি। আমি যে সমস্ত সাবজেক্ট নিয়ে কাজ করতে চাই সেগুলি সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি, এবং পাশাপাশি আমি চিন্তা করেছি যে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ যদি কিছু হয়, অর্থাৎ আমি সহজভাবে বলি, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, একটা এরিয়াতে। এখন সেই রেস্টুরেন্টের মধ্যে যদি আমি আরেকটা রেস্টুরেন্ট করতে চাই এবং এই গতানুগতিক আরেকটা রেস্টুরেন্ট, সেটা কিন্তু ইন্টারেস্টিং হবে না। কিন্তু আমি হয়তো ২০ বছর পরে একটা রেস্টুরেন্ট করতে যাচ্ছি, সেখানে যদি সামথিং ডিফারেন্ট কিছু হয় এবং কাস্টমারের কাছে যদি সেটা অ্যাট্রাকটিভ করতে হয়, তাহলে কিন্তু ওই এক্সিস্টিং রেস্টুরেন্টগুলোর বাইরের নতুন কিছু একটা ফ্যাসিলিটি আমাকে এনশিওর করতে হবে। সেটা টেস্টে হতে পারে, প্রোডাক্টে হতে পারে, সার্ভিসে হতে পারে, এনভায়রনমেন্টে হতে পারে। সবকিছু নিয়ে যেহেতু একটা রেস্টুরেন্ট, সেই জায়গাতে একজন কাস্টমার যখন হ্যাপি হবে, সে কিন্তু অন্যদেরকে বলবে। কিন্তু এই যে বছরের পর বছর ধরে যে মৌলিক বাধা, প্রতিবন্ধকতা,
একজন উদ্যোক্তার সফল হওয়ার পেছনে যে এই মৌলিক প্রতিবন্ধকতাটা, এটা কি কোনোভাবেই যারা নতুন আসতে চান তারা কি এটা বুঝতেই চান না? কারণ আমরা এটা বছরের পর বছর ধরে এই প্রথম প্রতিবন্ধকতাটা খুব বড় করে জেনে আসছি, শুনে আসছি। আপনারা সবসময় এটা নিয়েই কথা বলেন। এটা একটা কারণও আছে। আমাদের আর্থসামাজিক অবস্থায় যখন কোনো উদ্যোক্তা হতে চায়, অনেক ক্ষেত্রেই পারিপার্শ্বিকতা তাদেরকে সাহায্য করে না। কারণ একটা উদ্যোক্তা, এই যে আমি যে ডিজাইন বা আর্ট সম্পর্কে না, ধারণা উদ্যোক্তা তো নেওয়া, সবাই না হতেও পারবে আমি না, আমি কারণ একটু যারা একটু স্ট্রাগল আপনাকে করতে থামিয়ে পারবে জাস্ট তারাই তো প্রশ্নটা, সরি, হচ্ছে হবে। আমি থামিয়ে যে ক্লারিফিকেশনটা করছি যে অনেক ক্ষেত্রেই উদ্যোক্তা মনে করে যে সে আজকে বিজনেস শুরু করছে, কালকেই তার ইনকাম হবে, এবং এটা হচ্ছে একটা বড় ব্যারিয়ারও। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক অবস্থা তাদেরকে মাস শেষে ইনকাম হবে কিনা, সে সার্ভাইভ করতে পারবে কিনা, বা সে রিটার্ন দিতে পারবে কিনা, এই বিষয়টা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে অধিকাংশ উদ্যোক্তা পড়ে। এটা আমি বাস্তবতার আলোকে বলছি। কিন্তু আমি আপনাদের মাধ্যমে নতুন উদ্যোক্তাদেরকে বলবো যে এই বিষয়টা হচ্ছে তাড়াহুড়ার বিষয় নয়। আমি যদি একটা উদ্যোগ নিতে চাই, আমাকে প্রথমেই চিন্তা করতে হবে আমি যে সাবজেক্টে কাজ করতে চাই সেই সাবজেক্টে এক্সিস্টিং উদ্যোক্তা কারা আছে, তারা কী ধরনের কাজগুলি করছে, এবং সেই কাজগুলোর মধ্যে আমি যদি ডিফারেন্ট কিছু করতে পারি, ইনোভেটিভ কিছু করতে পারি, এটি কিন্তু একটা সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া দরকার। এবং এই জায়গাতে হচ্ছে একটা মিসিং। ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্যোক্তারা ট্র্যাডিশনাল মেথড ফলো করে, অর্থাৎ অমুকজন ভালো করছে, আমিও হয়তো সেটা করলে ভালো করতে পারবো। নতুনত্ব না থাকলে তো উদ্যোক্তা হবে কেন? উনি তো হ্যাঁ, ট্রেডার হতে পারেন, জি, সরবরাহকারী হতে পারেন। আপনি খুব প্রপারলি বলেছেন যে উদ্যোক্তা ইভেন 50,000 টাকা দিয়েও একজন সফল উদ্যোক্তা শুরু করতে পারে, যদি তার প্রোডাক্টের মধ্যে ইনোভেশন থাকে, আধুনিকতা থাকে, এবং কাস্টমারের জন্য ইন্টারেস্টিং হয়। তাহলে তার 50,000 টাকা জিনিসটাও কিন্তু সেলিং পয়েন্টে এটা রোলিংটা খুব দ্রুত হবে, এবং সে হয়তো গ্র্যাজুয়ালি 5 লাখ টাকা, গ্র্যাজুয়ালি 15 লাখ টাকা, গ্র্যাজুয়ালি 50 লক্ষ টাকা, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমি যখন শুরু করি তখন হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলাম, কারণ আমি অ্যানালাইসিস করেছি যে আমার ক্যাপিটাল খুব কম ছিল। সুতরাং আমি এমন কেমন কিছু কম করি, ছিল যদি আমি জানানো যেত? মাত্র 5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম। তো সেই জায়গাতে আমার একটা দোকান ভাড়া নিতে হয়েছিল ইস্টার্ন প্লাজার মতো একটা জায়গাতে। আমি হচ্ছে চিন্তা করেছি যে সবাই যে কাজটা করে, আমি যদি একটা নতুন ধারা তৈরি করি, আমি হ্যান্ডমেড পেপার দিয়ে শুরু করি, এবং সেই হ্যান্ডমেড পেপার বিক্রি করে আমি 3 মাসের মধ্যে রিয়ালাইজ করলাম যে আমি খুব একটা সাকসেসফুল হব না। আমাকে পেপার থেকে ইনোভেটিভ প্রোডাক্ট করা যায় কীভাবে, সেক্ষেত্রে আমি বিয়ের কার্ডটাকে বেছে নিই। এবং ট্র্যাডিশনাল যে মেথডটা, যে সবাই বিয়ের কার্ডগুলো রেডি করে রাখে, শুধুমাত্র যে রাইট আপটা আছে বা ইনফরমেশনটা জাস্ট প্রিন্ট করে দিচ্ছে, আমি সেখানেও যাইনি। আমি হচ্ছে একটা কাস্টমারের যে কাস্টমাইজ ডিজাইন, সে যে ধরনের ডিজাইন চাচ্ছে, সেই ডিজাইনটা আমরা নিজেরা ডেভেলপ করে তাকে দেখাতাম, এবং সে সেটা কনভিন্স হয়ে আমাকে অর্ডার দিত, এবং সেভাবে আমরা সাপ্লাই করতাম। অর্থাৎ বিয়ের কার্ডের টোটাল কনসেপ্টের মধ্যে আমরা একটা ইনোভেশন নিয়ে আসি, যে বায়ারদেরকে বা কাস্টমারকে তারা যেই ধরনের টেস্টের ডিজাইন চায়, আমাদের ডিজাইন টিম ছিল, 5 থেকে 6 জন ডিজাইনার ছিল, তারা ডিজাইনটা ইনস্ট্যান্ট করে দিত, এবং করে দেওয়ার প্রেক্ষিতে তারা যে ডিজাইনটা করতো, এবং দেন হচ্ছে রাইট আপ তো থাকতেই হবে। অর্থাৎ তার ইচ্ছে মতো একটা কার্ড যখন পাচ্ছে, আমরা খুব দ্রুত আমি, আমার খেয়াল আছে 97 যখন শুরু করি, 98-এ ডেইলি স্টারের যে ম্যাগাজিন ছিল সেখানে আমাদের উপর একটা কাভার স্টোরি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কাস্টমারের সাপোর্ট পেয়েছি, কাস্টমারই আমাদের পণ্যের বাজারজাতের ক্ষেত্রে সাহায্য করেছে, এবং আমাদের খুব দ্রুততার সাথে আমাদের একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে গিয়েছিল। সুতরাং এই যে ইনোভেটিভ একটা কনসেপ্ট নিয়ে কাজ করা, অল্প পুঁজিটা ব্যারিয়ার না, ব্যারিয়ারটা হচ্ছে আমি একটু টোটাল ওই সেক্টরের সম্পর্কে একটা ধারণা নিয়ে হচ্ছে আমি যদি ইনোভেটিভ কিছু করি, আমার ছোট পুঁজি আমাকে ব্যারিয়ার হিসেবে কাজ করবে না। এক্সিস্টিং ব্যবসার ভেতরে আপনাদের আলাদা করে ফেলছে জি, শুধুমাত্র জি, নতুনত্বের জি, জি। কারণে। জাস্ট নতুনত্ব, যে কারণ তৎকালীন সময়ে আজাদ, আইডিয়াল সহ বড়, বড় প্লেয়ার ছিল, এবং সেই জায়গাতে আমার মনে আছে তারা আমাকে বলতেছিল যে আপনারা নতুন কিছু করছেন, সবাই আপনাদের কথা বলছে। মানে তাদের লেভেল থেকে আমাকে কম্পিটিটর ভাবা শুরু করেছে, এবং তারা নিজেরা আমার দোকানে ভিজিট করতে এসেছে যে আমরা কী করি। তো সুতরাং এই যে নতুন ধারা তৈরি করা, একই বিষয় হচ্ছে আমি যখন জুট নিয়ে চিন্তা করি, আমি 14টা জুট মিল ভিজিট করেছি বাংলাদেশের। সেটা সুযোগটা আমি করে নিয়েছি, এবং করে নিয়ে আমি বোঝার চেষ্টা করেছি উপর থেকে যে বাংলাদেশের জুট সেক্টর কী ধরনের ম্যানুফ্যাকচারিং করছে, কী ধরনের এক্সপোর্ট করছে, লোকাল মার্কেটে কী সেল করছে, এক্সপোর্ট মার্কেটে কী করছে। সেখানেও আমি পাশাপাশি চেষ্টা করেছি, আমি ইন্ডিয়ান যে ফেয়ারগুলো আছে সেখানে ভিজিট করেছি, থাইল্যান্ডে ভিজিট করেছি, চায়নাতে ভিজিট করেছি। আমি বোঝার চেষ্টা করেছি যে জুট থেকে অন্য যে আমার যে কম্পিটিটর দেশ আছে বা উদ্যোক্তা আছে, তারা কী ধরনের প্রোডাক্ট করছে, সেই জায়গাতে তারা যেটা করছে সেটা আমি করছি না। আমি ওই মার্কেটের
নতুন কিছু প্রোডাক্ট আমি ডেভেলপ করার চেষ্টা করেছি। আমরা একবার ফ্যাব্রিক ডেভেলপ করেছি, আমাদের প্রোডাক্টের মধ্যে নতুন নতুন নিয়ে এসেছি, এবং মার্কেটে যে ট্রেন্ড আছে, ফ্যাশন আছে বা ডিমান্ড বেস প্রোডাক্টগুলো আছে, কারণ ওই বায়ারও কিন্তু চিন্তা করবে যে ইন্ডিয়া থেকে যে জিনিসটা পায়, একই জিনিস যদি আমি দেই তাহলে হচ্ছে ইন্ডিয়া থেকে আমাকে হয় কম দামে দিতে হবে, যেটা আমি আমার ছোট স্কেলে কখনোই আমি কম্পিটিটিভ হব না, কারণ ইন্ডিয়ান একজন উদ্যোক্তা এটা হয়তো একটা বড় স্কেলে নিয়ে গেছে, 50 কোটি টাকার প্রজেক্টে নিয়ে গেছে, 100 কোটি টাকার প্রজেক্টে নিয়ে গেছে, সুতরাং আমি 2, 4, 5 লাখ কোটি টাকা দিয়ে আমি কিন্তু তার সাথে কম্পিটিটিভ হতে পারবো না। কিন্তু আমি তখনই কম্পিটিটিভ হতে পারবো, যেটা আমার ফিলোসফি ছিল শুরু থেকেই, যে আমি ওই ইন্ডিয়ার মার্কেটের আমি হচ্ছে পিছনে দৌড়াবো না, ওকে ফলোয়ার হিসেবে আমি কম্পিটিটর হতে পারবো না যেহেতু। সুতরাং আমি নতুন কিছু করব যেটা বার মনে করবে। এক্সাম্পল দিচ্ছি, একটা ব্যাগ বা একটা লাইফস্টাইল ব্যাগ বা একটা শপিং ব্যাগ, সেটা সামথিং ডিফারেন্ট দ্যান ইন্ডিয়া বা সামথিং ডিফারেন্ট দ্যান চায়না, দেন কিন্তু হচ্ছে বায়ারের কাছে মনে হবে। সেটা যদি মোটামুটি একটা কম্পিটিটিভ প্রাইস হয়, ইন্ডিয়া থেকে হয়তো $1 দিয়ে কিনছে, আমার ডিজাইনের জন্য, ইনোভেশনের জন্য সে আমাকে $1.10 দিচ্ছে, এবং $1.10 দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমি ছোট স্কেলে প্রোডাকশন করার পর আমি প্রফিট করতে পারছি। সুতরাং এইটা আমি বলবো যে শুধুমাত্র জুট না, হ্যান্ডিক্রাফট না, এন্টার ইন্ডাস্ট্রিতে, ইভেন আমাদের গার্মেন্টস সেক্টরে যদি দেখেন যে অনেক বড় সেক্টর, কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, সেই কনসেপ্টটা কিন্তু এখনও গার্মেন্টস সেক্টর কিন্তু রপ্ত করতে পারছে না। সে কিন্তু একটা ব্যারিয়ার, অর্থাৎ ওয়ার্ল্ড মার্কেটে যে লো এন্ড মার্কেটে যেই সাপ্লাই চেইন, সেখানে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর কাজ করছে। ট্রেডিং করতে বেশি পছন্দ করি ইনোভেশনের চেয়ে, একদম সরবরাহকারী হতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে কোনো রিস্ক থাকে না ফেল করার। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমি যদি ভিয়েতনামের কথা বলি, ভিয়েতনাম হচ্ছে ডিজাইনের ব্যাপারে ফোকাস করছে, রিসার্চের ব্যাপারে ফোকাস করছে, এবং মার্কেটে তারা ডিজাইন প্রোডাক্ট দিচ্ছে। চায়নাতে একসময় হচ্ছে লো এন্ড প্রোডাক্টগুলি তারাও দিত, এখন কিন্তু গ্র্যাজুয়ালি তারা ফোকাস করছে কীভাবে মিড এন্ড বা হাই এন্ড মার্কেটে তারা কীভাবে রিচ করতে পারে। তারা ব্র্যান্ডিংয়ের সাথে তারা রিলেশন ডেভেলপ করে তারা সাপ্লাই করছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে আমাদের এখানে একটা বড় সুযোগ আছে, যে আমাদের এন্টারপ্রেনাররা নতুন, ফ্রেশ, তারা যদি একটু ইনোভেটিভ চিন্তা করে। এখন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা অনেক শক্তিশালী, এখানে হচ্ছে রিসার্চ করার যথেষ্ট সুযোগ আছে। আমাদের সময় কিন্তু সেই ধরনের সুযোগটা ছিল না। আমরা ফিজিক্যালি ভিজিট করে আমরা শেখার চেষ্টা করেছি, এবং যেটা শিখেছি বা শিখতে পেরেছি সেটা আবার অ্যাপ্লাই করেছি। এখন কিন্তু গুগলে সার্চ করলে আমরা অনেক কিছুই পাচ্ছি। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে উদ্যোক্তাদের একটা বড় মিসিং আছে। আমরা ফেসবুকে যে পরিমাণ সময় নষ্ট করে ইয়াং উদ্যোক্তারা, সেই সময়টা যদি অন্তত প্রোডাক্ট ডেভেলপমেন্টে বা রিসার্চে, যদি ওয়ার্ল্ড মার্কেটে কী ধরনের প্রোডাক্টগুলো সেল হচ্ছে, তার কালার কি, তার ডিজাইন কি, তার ফিনিশিং কি, এই বিষয়গুলোকে যদি তারা শুরুতে অ্যাডভান্স স্টেজে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে আসে, অ্যান্ড দেন তারা যদি বিনিয়োগ করে, ইনোভেটিভ হয়, মার্কেটে নতুন কিছু আসে, সেটা আপনি দেখেন বাংলাদেশের মার্কেটে, লোকাল মার্কেটে একটা হিউজ মার্কেট আছে, 18 কোটি দেশের মার্কেট এখানে। সুতরাং এখানে মানে আমি বলবো যে অনেক কিছু হচ্ছে ইম্পোর্ট হচ্ছে, সেই জায়গাতে কিন্তু এই ইম্পোর্টের প্রোডাক্ট যে খুব আধুনিক বা খুব কোয়ালিটি সম্পন্ন তা কিন্তু না। এখানে কিন্তু হচ্ছে অনেক সুযোগ আছে যদি জাস্ট ইনোভেট। আপনি দেখেন আড়ং সহ কিছু বড় বড় ব্র্যান্ড আছে যারা জাস্ট একটু ডিজাইন ভালো করছে, একটাও প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করছে না। 99% প্রোডাক্টই তারা হচ্ছে সাপ্লায়ার থেকে নিচ্ছে, কিন্তু তাদের মূল রোলটা হচ্ছে তারা ডিজাইন সাপোর্ট দিচ্ছে সাপ্লায়ারকে, তারা কোয়ালিটি কন্ট্রোল করছে নিজস্ব ব্যবস্থাপনায়, এবং সেটাকে প্রপারলি একটা ভালো অ্যাপ্রোচে তারা মার্কেটিং করছে। সুতরাং এই যে অ্যাপ্রোচটা, এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু আমাদের নতুন নতুন উদ্যোক্তাদের সুযোগটা যেটা আছে, যে তারা শুরুতেই এই অল্প পুঁজি নিয়ে যেহেতু শুরু করে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কারণে, সুতরাং তারা যদি একটু ক্রিয়েটিভ প্রোডাক্ট করে, ইনোভেটিভ প্রোডাক্ট করে, মানুষের মধ্যে যদি একটা ডিফারেন্ট টেস্ট তারা দিতে পারে, আমি তো বিশ্বাস করি লোকাল মার্কেটও তারা শুরুটা ভালোভাবে করতে পারবে। গ্রাজুয়ালি তারা এক্সপোর্টের দিকে চিন্তা করলে একটা হিউজ অপরচুনিটি আছে। আমি আপনাদেরকে অনেস্টলি বলছি, বাংলাদেশ হচ্ছে একটা বড় ধরনের অপরচুনিটির জায়গাতে আছে, যেটা আমরা ক্যাশ করতে পারছি না। এবং 30 সালের পরে বাংলাদেশ তো হচ্ছে বিশ্বের নবম শীর্ষ বাজার হবে, সেটা তো আছে। মানে ইন্টারনাল মার্কেট নিয়ে কাজ করলেও তো অনেক বড় অপরচুনিটি আমি মনে করি হিউজ। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা দেখছি যে সেটা সবজি বলেন, ফল বলেন, আমরা মাংস বলেন, এইটার মধ্যে যে পুষ্টিকরের যেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল বেস মেটেরিয়ালসগুলো ব্যবহার করার কারণে, এই জায়গাতে যদি আছে উদ্যোক্তারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে পারে, সেটা তো একটা মার্কেট আছে। আমি জাস্ট গত সপ্তাহে ইউরোপ থেকে এসেছি,
থাইল্যান্ড হয়ে। তো থাইল্যান্ডে দেখবেন যে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে, তাদের যে প্যাকেজিংটা ভালো, তাদের প্রোডাক্টের মধ্যে একটা টেস্টি আছে। তারা কিন্তু তাদের হেরিটেজটাকেই একটু মডার্ন অ্যাপ্লিকেশনে গেছে। সুতরাং আমাদের দেশে যে সারা দেশে যে বিভিন্ন ধরনের হেরিটেজ বেড প্রোডাক্টগুলি আছে, এটাকে যদি মা পুষ্টির মান ঠিক রেখে ভালো প্যাকেজিং করে প্রপার মার্কেটিং করা হয়, তাহলে মানুষ তো সেটা নিতে চায়। আমি কেন ইম্পোর্ট করে ওই অনেক কিছু জিনিস চায়না থেকে আনা হচ্ছে, বিভিন্ন ইন্ডিয়া থেকে আনা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে, সেটা তো অল্টারনেটিভ স্পেস হতে পারে। সুতরাং এখানে যেটা আপনি বললেন যে নবমতম মার্কেট হতে যাচ্ছে 30-এর দিকে, এবং 2035-এর দিকে প্রেডিক্ট করা হচ্ছে যে আমাদের একটা বড় এশিয়ার মধ্যে যে অর্থনৈতিক হাব তৈরি হবে, এই হাবটা শুধুমাত্র ইউরোপ আমেরিকা না, তো এশিয়া একটা বড় হাব হতে যাচ্ছে 2035-এর দিকে। সুতরাং এই মার্কেটে তো বাংলাদেশ একটা চমৎকার সুযোগ নিতে পারে। পাশাপাশি আমি বলব যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর আমরা দেখেছি যে আমেরিকা সহ আমেরিকার মিত্র দেশগুলো কিন্তু চায়না থেকে শিপ করতে যাচ্ছে। সুতরাং এখানে আমরা যদি ওই শুধু চিপ প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। আমাদের নতুন যে উদ্যোক্তারা আছে, তারা নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশনে যদি তারা স্মল স্কেলেও প্রোডাক্টগুলি করে, এবং সেটা যদি সমষ্টিগতভাবে সরকার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে, তাহলে কিন্তু তারা গ্র্যাজুয়াল হচ্ছে লোকাল মার্কেটের যেই মার্কেটিংয়ের চ্যালেঞ্জটা আছে, এটা উত্তরণের জন্য যদি সরকার কিছু নীতি সহায়তা দেয়, কিছু সুযোগ সুবিধা দেয়, যেটা বাইরের দেশগুলোতে দিয়েছে। আপনারা দেখবেন যে থাইল্যান্ডে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ফোকাস করে ওই ডিস্ট্রিক্টের যে হেরিটেজ বা স্ট্রেংথ বা প্রোডাক্ট আছে, এটা কিন্তু মার্কেটিং করে একটা অন্য কেউ উদ্যোগ নেওয়া যখন হয়েছে। সহযোগিতা করে, তখন কি নিজের ব্রেন স্টর্মিং এর যে জায়গাটা সেটা কমে যায় কিনা? না, না, আমি বলব যে এখানেও চিন্তা করতে হবে। অনেক সময় আমাদের যে কাজের ডিজাইনগুলা থাকে, সেটা অনেক সময় চাপিয়ে দেওয়া ডিজাইন হয়। অর্থাৎ আমাদের নিড বেস একটা অ্যানালাইসিস করা দরকার। অর্থাৎ আমি যদি বলি যে আমি জুট নিয়ে কাজ করব, জুটের মধ্যে ইন্ডিয়া যে কাজটা করেছে, যে কয়েকটা মডার্ন জুট মিল করেছে, যেখানে র মেটেরিয়ালসগুলো তৈরি হয়েছে, এবং সেইটাকে কেন্দ্র করে ৩০০ উদ্যোক্তাকে তারা একটা প্রজেকশনে নিয়ে আসছিল। সেখানে তারা সাপোর্ট দিয়েছে কি গভর্নমেন্ট, তারা রিসার্চে সাপোর্ট দিয়েছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাপোর্ট দিয়েছে, ডোমেস্টিক মার্কেট কীভাবে গ্রো হতে পারে তার জন্য 30 থেকে 32টা ফেয়ার তারা ডোমেস্টিক মার্কেটে করেছে। পাশাপাশি প্রায় 10 থেকে 12টা ইন্টারন্যাশনাল ফেয়ারে গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে। অর্থাৎ যেই জায়গাগুলোতে গ্যাপ আছে, উদ্যোক্তা উদ্যোগ নেবে, ব্যবসা করবে, কিন্তু গভর্নমেন্টের কাজটা হচ্ছে তার মার্কেট প্রমোশনে, তার ব্র্যান্ডিংয়ের জন্য, তার পলিসি সাপোর্টের জায়গাতে কীভাবে সে সহায়তা পেতে পারে। এই ক্ষেত্রে সেক্টর ওয়াইজ আমি মনে করি সময় এসেছে যে একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া। এবং সরকারের কাজ তো হচ্ছে বিজনেস করে দেওয়া না, সরকারের কাজ হচ্ছে পলিসি সাপোর্টটা দেওয়া, এবং ক্ষেত্র বিশেষে ক্যাটাগরি ওয়াইজ। যেমন হচ্ছে উদাহরণ দিচ্ছি, একটা উদ্যোক্তা যখন উদ্যোগ নেয়, তখন তার কয়েকটা চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশের কনটেক্সটে তাকে পুরো হিউম্যান রিসোর্সটা আপডেট করতে হয়। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করেন, তাকে যে একটা টিমের মধ্যে এনরোল করা, তাকে একটা ইউনিফর্ম লেভেলে নিয়ে আসা, এটার জন্য তাকে একটা কিন্তু বড় ধরনের বিনিয়োগ করতে হয়। কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেই টিমটা নিয়ে তারা কাজ করে, তার 50-60% ঝরে যায় বা সরে যায়। সুতরাং এই যে একটা স্টেবল হিউম্যান রিসোর্স, স্কিল হিউম্যান রিসোর্স দরকার। এই ক্ষেত্রে সরকারের যে এক্সপোর্ট পলিসি আছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, যে কয়টা সেক্টরকে সরকার ফোকাস করেছে প্রায়োরিটি সেক্টর হিসাবে, সেই সেক্টর যে হিউম্যান রিসোর্সগুলো দরকার, এক্ষেত্রে আমি মনে করি যে একটা সরকার একটা ব্রিজ তৈরি করতে পারে। একটা উদ্যোক্তা যখন রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যে বিনিয়োগ করবে, সেটাকে গভর্নমেন্ট কীভাবে ট্যাক্স বেনিফিটটা দিতে পারে। এই পণ্যটা বিক্রি করার ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে ডোমেস্টিক মার্কেটের সাপ্লাই চেনে ঢোকা, এবং সেই জায়গাতে হচ্ছে এক্সপোর্ট মার্কেটে মার্কেটিং করা, যেটা শুরুতে বলেছিলাম। এইটা কিন্তু একটা বড় বিনিয়োগের ব্যাপার। এখানে সরকার কীভাবে সাপোর্টটা দিতে পারে, এবং সেই ধারাবাহিকতায় আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করছে, বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করছে। একজন চাইনিজ ওয়ার্কার যেই পরিমাণ উৎপাদন করে, বাংলাদেশে একই পরিমাণ উৎপাদনের সক্ষমতা বাড়াতে গেলে 5 জন ওয়ার্কার লাগে। এখানে আমাদের মনে হয় যে আমাদের শ্রমিক সস্তা, কিন্তু আসলে প্রোডাক্টিভিটির দিক দিয়ে কিন্তু অনেক কম। সুতরাং এই জায়গাতে ওয়ার্কফোর্সকে কীভাবে আপগ্রেড করা যায়, এবং আমি যেটা বলেছি যে পলিসি জায়গাতে গার্মেন্টস সেক্টর আজকে এই জায়গাতে আসার পেছনে অনেক ধরনের পজিটিভ পলিসি সাপোর্ট কিন্তু সরকারই দিয়েছে। সুতরাং নন গার্মেন্টস সেক্টরগুলো কিন্তু সরকার সেভাবে এগিয়ে আসছে না। আমরা যদি আবার ছোট ছোট উদ্যোগগুলো নিয়ে আসি, আমরা যেহেতু অনেক বড় ব্র্যান্ড খুব আমাদের কম আছে, যেগুলো দেশের ভেতরে এবং দেশের বাইরে বিজনেস করে, এবং প্রত্যেকটা আপনারা সবসময় বলে থাকেন যে এসএমই আসলে ছোট ছোট উদ্যোক্তাই আসলে উদ্যোগী অর্থনীতির প্রাণ। সেই প্রাণের ক্ষেত্রে আমরা দেখি যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টের মান নিয়ে মোটামুটিভাবে এখন তেমন কোনো প্রশ্ন আসে না উদ্যোক্তারা যে প্রোডাক্টগুলো তৈরি করছেন, কিন্তু তাদের যে মার্কেটিং
মার্কেটিং পলিসিটা আপনি কিভাবে দেখেন এবং দিন শেষে আসলে কেন তার ভালো পণ্য আসলে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারছে না? এটার মূল কারণটা হচ্ছে যে এখানে উইন উইন সিচুয়েশনে কাজ করা দরকার। সরকার যেটা দরকার যে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে, এই যে ছোট, ছোট উদ্যোক্তা সেক্টর ওয়াইজ বেশ কিছু আ লোকাল ফেয়ার করা হচ্ছে। আমি যদি ভিয়েতনামের কথা দিকে তাকাই, ইন্ডিয়ার দিকে তাকাই, শ্রীলঙ্কার দিকে তাকাই, এখানে ওই প্রোডাক্টটা যে বাংলাদেশের বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যে হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা আমরা জানি না। আমরা বাংলাদেশে থেকেও আমরা জানি না। সুতরাং এই যে উদ্যোক্তাদের যেটা এসএমই ফাউন্ডেশন, এসএমই মেলা করার কারণে কিছুটা কিন্তু একটা সাড়া পড়েছে। কিন্তু এই স্কেলটা অন্তত কয়েকশো গুণ বাড়া দরকার। যেটা আমি একটু আগে বলছিলাম যে এই পণ্য যে সমস্ত উদ্যোক্তারা তৈরি করছে, সেই পণ্যটা নিয়ে আসলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং ন্যাশনাল লেভেলে কিছু ফোকাস হওয়া দরকার। বেশ কিছু ফেয়ার হওয়া দরকার যাতে মার্কেট লিঙ্কেজটা শক্তিশালী হয়। এবং এখানে কিন্তু একটা ব্যারিয়ার কিন্তু আছে। কারণ একজন অজপাড়া গায়ে একজন মানুষ উদ্যোক্তা জানে না, সে হয়তো ইনোভেটিভ প্রোডাক্ট করছে, ক্রিয়েটিভ প্রোডাক্ট করছে অনেক ক্ষেত্রে, কিন্তু মার্কেটিংটা সে ঠিকমতো করতে পারছে না। যে কারণে যেহেতু তার মাস শেষে ইনকাম করা একটা বাধ্যতামূলক একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে, সে সারভাইভ করতে পারছে না। আল্টিমেটলি সে ঝরে যাচ্ছে। এবং এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং এই যে বাজারজাতের যে জায়গাতে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে সরকারের জায়গা থেকে, যে তাদেরকে প্ল্যাটফর্মগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে পৃথিবীর সকল দেশে তাদের হচ্ছে সানডে মার্কেট আছে। অর্থাৎ ছোট, ছোট উদ্যোক্তাদের পণ্যগুলা বিক্রি করার জন্য একটা বিশেষ ব্যবস্থাপনা সানডে মার্কেট প্রতি ইয়েতে জেলায় বা স্টেটে তারা হচ্ছে স্পেসিফিক কিছু ফিক্সড জায়গা করে রেখেছে। সেখানে তারা তাদের পণ্যটা নিয়ে আসার সুযোগ পাচ্ছে। সুতরাং এই ধরনের কিছু ইনোভেটিভ চিন্তা সরকারের ব্যবস্থাপনা করলে ভালো। তাহলে হবে কি ছোট, ছোট উদ্যোক্তা সারভাইভ করতে পারবে। তার পণ্যটা যখন বিক্রি হবে, সেই বিক্রি করা পণ্য টাকা দিয়ে তো সে আবার রোলিংটা চালাতে পারছে। এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে ৩ টা প্রবলেম হচ্ছে। অনেক ক্ষেত্রে ফলোয়ার হিসেবে কাজ করার জন্য তার কোয়ালিটি যখন ভালো হচ্ছে না, সে শুরুতেই বিক্রি করতে পারছে না, স্টাক হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সে পণ্যটা ভালো পণ্য তৈরি করার পরও তার পণ্যটা আ আ স্লো হচ্ছে। কারণ সে স্লো হওয়ার কারণে তার যে পরিমাণ আ এ সেলিংটা বা গ্রোথটা হওয়ার কথা, এটা হচ্ছে না। সীমিত পরিসর হচ্ছে। সুতরাং তার যে স্যাটিসফ্যাক্টরি ইনকাম দরকার সেটা সে ঠিকমতো পাচ্ছে না। তৃতীয়ত হচ্ছে এই যে বিভিন্ন সময় যে চ্যালেঞ্জগুলো আসে, বন্যা, খরা আ এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা, এটাকে কেন্দ্র করেও তারা যখন ক্ষতিগ্রস্ত হয় সরকার সেই জায়গাতে পাশে থাকে না। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে সরকারের সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ থাকা দরকার। কারণ বাংলাদেশের ইকোনমিতে এই এসএমইদের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র ২৮% প্লাস মাইনাস। আমাদের প্রতিযোগী দেশগুলা বা উন্নত দেশগুলোতে এসএমইদের কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে প্রায় 60 থেকে 70%। সুতরাং আমরা যেই বড় স্কেলে কিছু, কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বা সেক্টর গড়ে উঠেছে, আমাদের সম্ভাবনার জায়গাটাই কিন্তু এসএমই। সুতরাং এই এসএমইদেরকে বলিষ্ঠ করা, এদের টার্নওভারটাকে বাড়ানোর সাহায্য করার ক্ষেত্রে আমাদের মানে ব্যাংক থেকে আর্থিক খাতের সংশ্লিষ্টরাও কিন্তু হচ্ছে খুব একটা পজিটিভ সাপোর্ট দিচ্ছে না। বিশেষ করে আমাদের যে এসএমই সংজ্ঞা আছে সেখানে একটা বিভাজন আনা দরকার। যে মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তারা কিন্তু কোনোভাবেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো থেকে কোনো ধরনের সহায়তা পাচ্ছে না। তারা দাদন দিয়ে বা আত্মীয়স্বজন থেকে টাকা নিয়ে তারা সার্ভাইভ করতে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। আমি বলব যে সরকারের কাছে সরকার ভাবছে বোধহয় যে এইখানে একটা ডিভিশন আনা দরকার। মাইক্রো কটেজ সেক্টরে একটা বড় অংশ কাজ করছে। আমরা যদি ১ কোটি উদ্যোক্তা হয়ে থাকে বাংলাদেশে, এই ৮০-৮৫ লক্ষ উদ্যোক্তা হচ্ছে এই মাইক্রো এবং কটেজ সেক্টরে আছে। সুতরাং তাদেরকে এই রিসার্চে যেটা আমি নিজে দেখেছি ইন্ডিয়াতে যেয়ে বা থাইল্যান্ডে যেয়ে, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রিসার্চ সেন্টার আছে এসএমইদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তারা কী ধরনের ডিজাইন করবে, তারা কী ধরনের টেকনোলজি ব্যবহার করবে, তাদের স্কেল আপটা করার ক্ষেত্রে স্কিলের যে গ্যাপ আছে সেটা কীভাবে করবে, এবং সর্বোপরি যেটা আপনি বললেন যে মার্কেটিংয়ের যে একটা বড় ব্যারিয়ার আছে বা চ্যালেঞ্জ আছে, এখানে তারা সুনির্দিষ্ট সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যে ফ্যাসিলিটি হিসেবে কাজ করার জন্য। এই জায়গাগুলো বোধহয় ভাবনার সময় আসে, তাহলে আমি বিশ্বাস করি যে এসএমইদের এই গ্রোথটা খুব দ্রুত বাড়বে এবং আমাদের জাতীয় অর্থনীতির যে জিডিপির সাইজটা আছে এটা অনেক শক্তিশালী হবে। এবং আমাদের যে গার্মেন্টস সেক্টরের উপর যে নির্ভরশীলতা, সরকার অনেক সময় প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছে, মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা বলছে। এখানে মনে করি একটা বড় ব্যারিয়ার হচ্ছে যারা এই সেক্টরগুলোতে দায়িত্বে আছে তারা অনেক সময় স্বল্পকালীন সময়ে থাকছেন। যেটা ইন্ডিয়াতে আমি দেখেছি যে ট্যারিফ কমিশন, কমার্স মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রিতে যারা এই সেক্টরগুলোতে ডিল করে তারা হচ্ছে ২০, ২৫, ৩০ বছর ধরে একই সেক্টর নিয়ে কাজ করছে। অর্থাৎ তাদের যেই স্কিলটা আছে তারা যেভাবে নেগোশিয়েট করতে পারছে
বা তারা যে ডিজাইনগুলো করছে, এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এসএমইদের জন্য ডিস্ট্রিক্টে, থানাতে, ইউনিয়নে, গ্রামে অনেক ধরনের রিসোর্স দেওয়া হচ্ছে, কিন্তু সেটার মধ্যে কোনো সমন্বয়টা নেই। এবং এই সমন্বয়টা না থাকার কারণে খুব কম সংখ্যক উদ্যোক্তা সেই সুযোগগুলো নিতে পারছে। বড় অংশটাই হচ্ছে নিতে পারছে না এবং সেগুলো মিসইউজ হচ্ছে। সুতরাং এখানে সরকারকে চিন্তা করতে হবে যে সেক্টর ওয়াইজ যেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এখানে কোনো কোঅর্ডিনেশন নেই। হয়তো দেখা যাচ্ছে একই সাবজেক্টের স্কিল ট্রেনিংয়ের জন্য সব মন্ত্রণালয় কাজ করছে। আমি অনেক সময় দেখেছি 22-23টা মন্ত্রণালয় হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের কাজ করছে, কিন্তু কী ধরনের স্কিল, সেটা আসলে ডিমান্ডেবল কিনা বা সেটা দিয়ে সে কাজ করতে পারবে কিনা, সেটার মধ্যে কোনো সমন্বয় নেই। কিন্তু দরকার হচ্ছে একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজি নেওয়া, যে স্কিল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি সাপোর্ট, মার্কেটিং সাপোর্ট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সবগুলো নিয়ে যদি একটা কম্প্রিহেনসিভ প্ল্যানিং থাকে, এবং সেক্ষেত্রে উদ্যোক্তারা কী ধরনের বেনিফিটটা নিবে, যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে পাইনি। আমরা অনেক কষ্ট করে ধাপে ধাপে এগিয়ে এসেছি, এবং এখন হয়তো একটা, যেটা আপনি বললেন যে ব্র্যান্ডিংয়ের জায়গাতে একটা গ্যাপ আছে। আমরা শুরুতেই চিন্তা করছি সামথিং নতুন কিছু করব, যাতে আমাদেরকে একটা পজিটিভলি একজন কাস্টমার আমাদেরকে ব্র্যান্ড তৈরি হয়ে গেলে তো তখন মার্কেটিংটা সহজ হয়। অবশ্যই সহজ, এবং তখন হচ্ছে যে জিনিসটা আপনি 100 টাকা দিয়ে বিক্রি করতে পারতেন, তখন আপনি 125 টাকায় বিক্রি করতে পারছেন, কারণ আপনার প্রোডাক্টের একটা ডিমান্ড আছে যেহেতু মার্কেটে। এবং সেক্ষেত্রে আপনার মূল বিনিয়োগটাই হচ্ছে হয়তো 5-10% হচ্ছে আপনাকে বিনিয়োগ করতে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ ইনোভেশনের জন্য তো আপনাকে একটা কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং এই যে কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসটা অনেকেই করছে না। ওই যেটা বললাম যে একজন হচ্ছে দেখেছে হয়তো এই মগটা করছে, মগটা তো চায়না থেকে আসছে, এখানে লোকাল কেউ বড় কেউ তৈরি করছে। এখন আমি যদি মগের মধ্যে একটা ডিফারেন্ট কিছু হ্যান্ডমেড অ্যাপ্লিকেশন রাখি, এবং সেটা যদি নান্দনিক হয়, এবং সেটা যদি কাস্টমার লুফে নেয়, তখন তো আমার একটা আলাদা ব্র্যান্ড হবে। তখন কিন্তু আমার ছোটো স্কেলে আমি যদি 500 পিসও বিক্রি করতে চাই, এটা কিন্তু বিক্রি করতে সমস্যা হবে না। সুতরাং মানে আমাদের আরেকটা বোধহয় ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে ব্র্যান্ড ভাবনাটাই বোধহয় খুব বড় পরিসরের হয়। লোকাল ব্র্যান্ড বা ছোট ব্র্যান্ড, সেরকম কি আমরা ভাবতে পারি আমাদের বিপণন কাঠামোতে? আমি মনে করি যে অবশ্যই ভাবনার সময় এসেছে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যেভাবে ব্র্যান্ডিংয়ের ব্যাপারে একটা বিনিয়োগ করে, দেখা যাচ্ছে বছরে তারা হয়তো একটা বড় অংশ তাদের টোটাল যে সেলস বা টার্নওভার আছে, সেখানে তারা একটা বিনিয়োগ করে, এবং বিনিয়োগ করার ব্যাপারে তারা অভ্যস্ত। আমাদের এখানে উদ্যোক্তারা অনেক চমৎকার জিনিস তৈরি করছে, অনেকে ইনোভেটিভ প্রোডাক্টও তৈরি করছে, কিন্তু ব্র্যান্ডিংয়ের জায়গাতে যে ফোকাস করে যেই মার্কেটিং করা দরকার, বা এইটাকে বুস্ট আপ করার জন্য আসলে তারা কম জানে। হ্যাঁ, আমি বলবো যে এই যে আমি যেটা বললাম যে মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের যে ইনোভেটিভ অ্যাপ্লিকেশন করে একটা প্রোডাক্টকে ব্র্যান্ডিং করা যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো অজপাড়াগায় একটা মেয়ে একটা সুন্দর প্রোডাক্ট করছে। এখন যদি তার ওই প্রোডাক্টের গায়ে যদি একটা লেবেল থাকে যে বাংলাদেশের অমুক জেলার অমুক গ্রামের অমুক মেয়েদেরকে দিয়ে সে এই ধরনের কাজগুলো করছে, এবং এটা হচ্ছে 100 বছর ধরে ওই এলাকার একটা হেরিটেজ, এই কথাটা যদি একটা কাস্টমার কেনার সময় একটা লেবেলিংয়ের মধ্যে পায়, এবং প্রোডাক্টটা যদি ভালো হয়, তার মধ্যে কিন্তু এক ধরনের টাচি বিষয় তৈরি হবে। ও আচ্ছা, এখানে আমার এই প্রোডাক্ট কেনার সাথে ওই জেলার সাথে একটা সম্পর্ক আছে, যে কাজটা কিন্তু আমাদের একটা স্টোরি থাকতে হবে। অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি করার সাথে যদি প্রোডাক্ট এবং একটা স্টোরি থাকে, এবং সেইটা কিন্তু কাস্টমারকে যতটা আবেগপ্রবণ করবে, যতটা টাচি করবে, ও আচ্ছা এটা একটা ভালো কাজ। হ্যাঁ, একজন উদ্যোগ নিয়েছে, আমি যেটা ব্যবহার করছি বা আমি যেটা কিনছি সেটার ভেতরে গল্প আছে। জি। ইভেন আমি যদি একটা চালও কিনতে যাই, সেই চালটা যদি বলা হয় যে এটা কোনো ধরনের সার ব্যবহার করা হচ্ছে না, এটা হচ্ছে কমপ্লিটলি জৈব সার দিয়ে এই চালটা উৎপাদন করা হয়েছে, এবং সেটা কোন এলাকায় করা হয়েছে, এবং সেটা যদি একটা জেনুইন ইনফরমেশনটা থাকে, সেটা কিন্তু একজন কাস্টমারের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সে যেই চালটা বাজার থেকে 50 টাকাতে কিনছে, সে তখন 55 টাকা দিতে রাজি হবে। এই যে এই প্রোডাক্টের পিছনে যে একটা গল্প, এবং সেই গল্পটা পজিটিভলি উপস্থাপন করা, কাস্টমারের কাছে নিয়ে যাওয়া, ইমোশনালি তাকে অ্যাটাক করা। যেমন আমি যখন হচ্ছে কাজ করতাম হ্যান্ডমেড পেপার নিয়ে, আমি বলতাম আমি কচুরি পানা দিয়ে পেপার বানাচ্ছি, আমি ওয়েস্টেজ জুট থেকে আমি পেপার বানাচ্ছি, আমি হচ্ছে ওয়েস্টেজ সিল থেকে আমি পেপার বানাচ্ছি, আমি ওয়েস্টেজ টেক্সটাইল মিলের মেটেরিয়ালস থেকে আমি পেপার বানাচ্ছি। এটা যখন তারা ফিল করছে, হ্যাঁ আসলে এটার মধ্যে সেটা আছে, এই গল্পটা না বলে তো সে জানতো না, সে তো শুধুমাত্র পেপারটা দেখতো, বা বিয়ের কার্ডটার মধ্যে সে শুধু পেপারটা দেখতো। কিন্তু এটার পিছনে যে একটা গল্প আছে, এখানে যে কিছু মহিলা কাজ করতেছে, এবং সেখানে আমাদের কিছু ইনোভেটিভ অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ এই যে একটা যোগসূত্র। ফাইনাল প্রোডাক্ট পেপার তো আপনার সবখানেই আছে। জি। ওই ব্যারিটাই তো সে দেখবে, আপনাকে আলাদা করার সুযোগ নেই যদি সেই স্টোরিটা না থাকে। আমি সেটাই বলছি, সেটা পেপার হতে পারে, সেটা জুট হতে পারে, সেটা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট, এনি কাইন্ড অফ প্রোডাক্ট হতে পারে। সুতরাং এই ভাবনাটা আমি বলবো যে আপনাদের মাধ্যমে
উদ্যোক্তাদেরকে বলবো একটু স্টাডি করতে এবং বিজনেসটা শুরু করার আগেই ওই সেক্টরের একটা রিসার্চ তার করা দরকার অন্তত 6 মাস। প্রয়োজনে সেখানে চাকরি করা দরকার ওই সেক্টরে। ওই বিষয়টা বুঝে সে যদি ডিফারেন্ট কিছু করার সক্ষমতা রাখে এবং সেই সক্ষমতার সাথে মার্কেটিংয়ে যেই কথাগুলি বললাম, যে একটা টাচি করা, একটা স্টোরি থাকা, একটা মানসিকভাবে একটা মানুষ যদি হচ্ছে ইন্টারেস্টেড হয় এই প্রোডাক্টের ব্যাপারে, এই ধরনের গল্পগুলা রেখে আমরা যদি সিরিয়াস হই, আমি অনেক সময় অনেকের কাছে শুনি আমাদের কেউ সাহায্য করে না, আমি কথাটার বিরোধিতা করি। আমি হয়তো সরকারি লোকের কাছে সাহায্যটা অনেক ক্ষেত্রে পাচ্ছি না, কিন্তু আমি দেখেছি যে অন্তত কাস্টমার হিসেবে আমাকে অনেকেই সাহায্য করেছে। ও আচ্ছা, ছেলেটা ইয়াং, ছেলেটা ইনোভেটিভ কিছু কাজ করছে, প্রোডাক্ট ভালো, সে সিনসিয়ার আছে, অন টাইম ডেলিভারি দিয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের কমিটমেন্টটা আমরা রাখি না। সুতরাং আমার বিহেভিয়ার যদি আমার কাজের মধ্যে একটা পরিপূর্ণ ম্যাচিউরড ওয়েতে সার্ভিস ওরিয়েন্টেড হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে বহু লোক আছে যারা সাহায্য করতে চায়। আমার ক্ষেত্রে সেটা হয়েছে। তবে অনেস্টলি চিন্তা করতে হবে এবং অনেক ক্ষেত্রে আমরা খুব শর্টকাট লাভবান হতে চাই, এই ভাবনাটাও ভালো না। এক্ষেত্রেও চিন্তা করতে হবে যে আমি একটা পজিটিভ ইমপ্রেশন নিয়ে কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি ডেলিভারি এবং কোয়ালিটি সার্ভিস আমি কীভাবে এনশিওর করতে পারি, কারণ প্রোডাক্টটা কাস্টমারও লাগবে। ঠিক কাস্টমারের কাছে আমি যেতে পারলাম কিনা সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং সব কাস্টমারের কাছে তো আমি যেতে পারবো না, এটাও তো আছে। জি, সুতরাং এই যে একটা মেকানিজম, হ্যাঁ, আমি প্রোডাক্টটা করব অন্যদের থেকে ডিফারেন্ট, আমি কোয়ালিটি প্রোডাক্ট করব, আমার প্রোডাক্টটা হচ্ছে আমি গুণগত মান নিশ্চিত করব, আমার টোটাল সাপ্লাই যেই অন টাইমে দেওয়ার কথা, কোয়ালিটি সাপ্লাই যেটা আমরা বলি, সেটা আমরা এনশিওর করব এবং রাইট প্রোডাক্টের কাছে, হ্যাঁ, সেটা খুব ছোট পরিমাণ হলে, যে কোনো স্কেলই হোক, হ্যাঁ, সেটা যদি আমি ইভেন আমি একজন দুধ বিক্রেতা, আমি যদি এনশিওর করি এখানে পানি নেই, আপনি প্রয়োজনে একদিন আসেন আমার খামারে, আমার মাত্র 5টা খামার, 5টা গরু দিয়ে আমি স্ট্রাগল করছি বা 3টা গরু দিয়ে স্ট্রাগল করছি, বাট আমি কোয়ালিটি দুধ আপনাকে দিচ্ছি, এটা নিশ্চিত যখন একজন কাস্টমার হবে সে তো তার সাপ্লাইটা সে কখনোই বন্ধ করবে না, প্রয়োজনে সে 5 টাকা বেশি দিবে। কিন্তু তার মধ্যে যদি শঙ্কা থাকে, তার মধ্যে আস্থাহীনতার বিষয়টা থাকে, তাহলে কিন্তু সেটা সে গ্রহণ করবে না। সুতরাং এই যে বিষয়গুলো আছে, এটা দেশীয় কাস্টমারের জন্য প্রযোজ্য, ইন্টারন্যাশনাল কাস্টমারের জন্য প্রযোজ্য। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ইন্টারন্যাশনাল বায়াররা তার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে নিতে চায়, নতুন দেশ থেকে নিতে চায়, কিন্তু সেই জায়গাতে তারা আস্থার জায়গাতে হচ্ছে একটা শঙ্কা তাদের মধ্যেও থাকে। এই আস্থার জায়গাটা যারা আমরা এক্সপোর্ট করছি, আমরা যারা নিশ্চিত করেছি, সময় মতো ডেলিভারি দিয়েছি, আমি অনেককে দেখেছি যে অর্ডার নেওয়ার সময় যতটা সিরিয়াস থাকে, অর্ডারটা ডেলিভারি দেওয়া, তার কোয়ালিটি মেনটেন করা, বায়ারকে আশ্বস্ত করা যে বাংলাদেশ থেকে তুমি পারচেস করলে তোমার টাইম নিয়েও সমস্যা হবে না, তোমার কোয়ালিটি নিয়েও সমস্যা হবে না। এই যে দুর্ভাবনার থেকে যখন আমরা উত্তরণ করেছি নিজেদেরকে, বায়াররা বড় স্কেলে আমাদের থেকে নিয়েছে। আমরা তো আজকে ছোট জায়গা থেকে এই জায়গায় আসছি তাদের সহযোগিতা নিয়েই। আমরা শুরুটা যেটা বলেছি, লোকাল মার্কেটে যখন কাজ করেছি সেখানে আমাকে কাস্টমার সাহায্য করেছে। আমি যখন এক্সপোর্ট মার্কেটে গেছি সেখানে আমার এই চেষ্টার ফলশ্রুতিতে সমষ্টিগতভাবে আমার যে উদ্যোগটা, সেটা বার আমার পাশে থেকেছে। এখন আমরা বড় বড় চেনের সাথে কাজ করছি, মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো বড় বড় ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি। সুতরাং বাংলাদেশে তো এই উইন্ডোটা তৈরি হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আমরা শর্টকাট চিন্তা করে অগ্রসর হলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে একটু প্ল্যানিং করে, একটু ডেপথ ওয়েতে, যে হ্যাঁ আমি এই কাজটা করব, আমার যারা কম্পিটিটর আছে তাদের থেকে আমি বেটার কিছু সার্ভিস দিব, এবং এই আস্থাটাই হচ্ছে বড় সুযোগ একজন উদ্যোক্তাকে বড় করার ক্ষেত্রে। এবং সেই জায়গাতে যেটা বলেন সেটা তো অনেক বড় বিষয়, যে আসলে ক্রেতা যখন কাউকে সাপোর্ট করে তখন তার কি অন্য কোনো সাপোর্টের দরকার হয়? কোনো সাপোর্ট দরকার হয় না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের সাথে প্রায় 6-7টা বড় চেইন কোম্পানি কাজ করে, কেউ 24 বছর, কেউ 25 বছর। এই 24-25 বছরে আমাদের বিভিন্ন সময় সমস্যা হয়েছে। আমি অনেস্টলি ইন অ্যাডভান্স তাদেরকে জানিয়েছি যে আমার এই সমস্যাটা হয়েছে, আমার ডেলিভারিটা 7 দিন দেরি হবে বা 5 দিন দেরি হবে। এখন আমি সমস্যা যদি বছরে, সারা বছরে বলতে থাকি, সে তো আমাকে ফ্রড ভাববে। এটা হয়তো বছরে বা 2 বছরে একবার হয়েছে এবং সেটাকে তারা মেনেও নিয়েছে এবং তারা সেই মেনে নেওয়ার মানসিকতাও রাখে। তারা আশ্বস্ত হতে চায়, তারও তো সময় মতো ডেলিভারি দিতে হবে এবং তাদের সানডে মানে সানডে। সুতরাং সে যদি ঠিকমতো তার কাস্টমারকে ডেলিভারি দিতে না পারে, সেক্ষেত্রে তার সময় মতো কোয়ালিটির প্রোডাক্টটা পাওয়াটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে আমাদের ভাবনার সময় এসছে যে বায়াররা এখন হচ্ছে চায়নার বাইরে অনেকগুলো দেশ থেকে পণ্য আমদানি করতে চায়।
সেই সুযোগটা আমাদের ছোট ছোট উদ্যোক্তারা যারা আছে তাদের একটা চমৎকার সুযোগ আছে। সরকারকে যেটা করতে হবে, ৮০ দশকে জুট এই গার্মেন্টস সেক্টরে যেটা হয়েছিল যে একটা বড় অর্ডার পেয়ে অনেকে মিলে এটা প্রোডাকশনটা করে তারা এক্সপোর্ট করেছে এবং সেই ক্ষেত্রে কিছু সহায়ক নীতি সহায়তা ছিল এবং সেই জায়গাতে টিমওয়ার্কও ছিল। আমি মনে করি যে এই যে ছোট ছোট উদ্যোক্তারা প্রোডাক্ট ওয়াইজ যে প্রোডাক্টগুলি করছে, এক্ষেত্রে সরকার স্কেল আপ করার জন্য কিছু পলিসি সাপোর্ট দেওয়া দরকার। আমাদের যে গার্মেন্টস সেক্টরে বন্ড সুযোগ থেকে শুরু করে অন্যান্য যে সুযোগগুলা দিয়েছে, কারণ আমরা লেদার এবং জুটের বাইরে যে সমস্ত পণ্যগুলোই তৈরি করছি, এটা অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য বা ভ্যালিডেশনের জন্য আমাদের অনেক কিছু ইনপুট করতে হয় এবং সেক্ষেত্রে ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা অনেক জায়গাতেই কম্পিটিটিভ হতে পারি না। সেক্ষেত্রে একটা সরল রেখা তৈরি করা দরকার, যে বন্ডের সুযোগটা নিয়ে সেই উদ্যোক্তা পণ্য তৈরি করে এক্সপোর্ট যাতে করতে পারে। এই ক্ষেত্রে একটা একটা আমি বলবো যে আমব্রেলার মতো হওয়া দরকার, যেখানে ছোট ছোট উদ্যোক্তারা সম্মিলিতভাবে বড় স্কেলে সাপ্লাই দিতে পারে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে একটা ব্যারিয়ার আছে, কারণ আমাদের দেশে এসএমইরা এখন অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু বায়ারদের জায়গা থেকে অনেক ক্ষেত্রে কন্টেনার ছাড়া মাল দিতে চায় না। একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো 20,000 লাগবে তার মিনিমাম, বছর হয়তো তার প্রতি মাসে যদি একটা কন্টেনার হয় তাহলে হচ্ছে 2,40,000 পিস লাগবে। সুতরাং এই যে স্কেলটা তার কাছে একটা ফ্যাক্টর। তো এই জায়গাতে আমি মনে করি চিন্তা করার সময় এসেছে, যেটা আপনি বললেন, বাংলাদেশের অনেক উদ্যোক্তা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে, এটাকে লোকাল মার্কেটে কীভাবে প্রমোট করা যায় এবং গ্র্যাজুয়ালি তাদেরকে সম্মিলিতভাবে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, গভর্নমেন্টের ফ্যাসিলিটি কীভাবে এনশিওর করা যায় যাতে তারা সম্মিলিতভাবে ওই এক্সপোর্টটা করতে পারে। এবং বিশেষ করে আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল মার্কেটে বেশ কিছু ব্র্যান্ড আছে, আপনি দেখবেন যে আজকে ভিয়েতনাম স্যামসংটা সহ নামি দামি কিছু কোম্পানিকে তাদের দেশে নিয়ে আসছিল। আপনার অনলাইনে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে আমাজন সহ, এই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু স্মার্টলি এই সমস্ত বড় বড় ব্র্যান্ডগুলোকে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এবং তাদেরকে সুযোগগুলো দিয়েছে। আমি মনে করি সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের এসএমই সেক্টরে যে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পণ্যগুলো তৈরি করছে, এই যে বড় বড় ওয়ার্ল্ড মার্কেটে যে বড় বড় চেইন শপ আছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে বা বড় বড় ব্র্যান্ডগুলো আছে বা চেইন শপগুলো আছে, তাদেরকে বিশেষ কিছু সুযোগ দিয়ে বাংলাদেশকে ইনভাইট করা দরকার। সরকার যাতে নিজস্ব কিছু ইনিশিয়েটিভ নেয় এবং সেক্ষেত্রে যে এই আমাদের যে কম্বিনেশনটার মধ্যে একটা গ্যাপ আছে, এখানে সরকার কীভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাদেরকে কিছু পলিসি সাপোর্ট দিতে পারে যাতে তারা রিস্ক ফ্যাক্টর যে বিষয়গুলো মনে করছে সেটা উত্তরণের জন্য কিছু নীতি সহায়তা যদি সরকার ঘোষণা করে, আমি মনে করি যে নতুন এই ব্রিজটা এসএমইদেরকে বড় স্কেলে যাওয়ার একটা সাহায্য। আমরা ওইটাই মনে করি মুন্না ভাই, যে উদ্যোক্তার পাশে আসলে কাস্টমার থাকুক সবসময়, কাস্টমারের চাহিদা মতো সে পণ্য তৈরি করুক এবং একটা আস্থার জায়গা তৈরি করুক, যেন তার সরবরাহটা স্বাভাবিক রাখতে পারে, বাড়াতে পারে এবং টিকে থাকলে আসলে লাভ হবে। এইটা এভাবে আসলে নতুন উদ্যোক্তারা এগিয়ে যাক এবং হচ্ছে তাদের যে মার্কেটিং পলিসি, তাদের যে জানার বিষয় আছে, সেই বিষয়গুলোতে পণ্য তৈরিতে যে মনোযোগ আছে, ইনভেস্টমেন্ট আছে, সেটা বিক্রির ক্ষেত্রে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও সেরকম মনোযোগ এবং ইনভেস্টমেন্ট বোধহয় জরুরি। সেদিকে আসলে উদ্যোক্তারা নজর দিকে। আমাদের সময়ের আলাপে আসার জন্য আপনাকে ধন্যবাদ মুন্না ভাই। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন উদ্যোক্তা কিভাবে তার পণ্য প্রস্তুত করে ক্রেতার কাছে আস্থা সহকারে পৌঁছে দিবে এবং দিন শেষে একজন সফল উদ্যোক্তা হবেন এবং তার একটি ব্র্যান্ডের পরিচিতি থাকবে, যেন পরবর্তীতে তার ব্যবসাটা সহজে বড় হতে পারে। আজ সময়ের আলাপে এ পর্যন্তই। দেখা হবে অন্য বিষয়ে অন্যদিন। সঙ্গে থাকুন সময়ের।